Exactly 1 year ago, at this very hour, Bangladesh was pushed to digital darkness. The internet was shut down under the former authoritarian regime, and in that blackout, the nation witnessed unspeakable tragedies, mass arrests, killing, and widespread violations of human rights. Thousands of voices were silenced, and many dreams died in silence. Today, we mark a new beginning. With the actual launch of Starlink here in Bangladesh today, we are sending a clear message. Never again will any government hold the unchecked power to disconnect our people from the world. Uninterrupted internet is not a privilege. We recognize it as a citizen right. Moreover, as you know, it is a lifeline for entrepreneurs, students, doctors, farmers, and families. It connects us to knowledge, opportunity, and hope, and it's a means for our freelancers. Starlink will now bring high-speed internet to every corner of Bangladesh, including the most remote and underserved areas. It's going to connect those who remained unconnected. This is about freedom, resilience, and economic empowerment through e-commerce, remote work, education, digital health, and co-working. We owe this to those who are silenced, arrested, murdered, to those who sacrificed. We owe this to the next generation. Today, Bangladesh is connected and it will never be disconnected again. Thank you. আমরা আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা কোশ্চেন করলে আমরা আপনার পরিচয়টা দিবেন এবং আপনার যে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছেন সেটার নাম বলবেন। এটা এখানে কেউ আছেন না? একজন যে কোশ্চেন করবে ওনাকে দিতে হবে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আমি মাজারুল ইসলাম মিচেল, আমি শাটল টাইমসে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে স্টারলিংকটা কিভাবে আমাদেরকে সার্ভিস দেবে, মানে আমাদের কাস্টমার সার্ভিসটা কিভাবে দিবে বাংলাদেশ থেকে? মূলত এটা তো কোম্পানি রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, তো স্টারলিংক বাংলাদেশে তাদের নিজের পছন্দ মতো ডিস্ট্রিবিউটর নিয়োগ দিবে এবং তাদের মাধ্যমেই কাস্টমার সার্ভিস দিবে বলে আমি মনে করি। আমি বাইজিৎ, আমি কাজ করি জিটিভিতে। আমার প্রশ্ন হচ্ছে এখানে স্টারলিংকের যে প্যাকেজগুলি আমরা জানি যে এটা অনেক প্রাইস হাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে আমাদের এটার কোনো কাস্টমাইজ প্যাকেজ করার বা সরকারি প্রস্তাবনা আছে কিনা এর সাথে? আচ্ছা, বিজনেস রিলেটেড বিষয়গুলো কোম্পানির নিজস্ব। তো এখানে আমরা যেটা রিজিওনাল যে স্টাডিটা দেখতে পাচ্ছি, সে রিসেন্টলি শ্রীলঙ্কায় স্টারলিংক লঞ্চ করেছে এবং আমরা মনে করি যে শ্রীলঙ্কার প্রাইসের তুলনায় বাংলাদেশের প্রাইস অনেক কম। তো সেটা আপনারাও স্টাডি করে দেখতে পারেন। এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে স্টারলিংকের ইউজ কেসগুলো সামনের দিনে ডেভেলপ হবে। আমরা কিভাবে এটা রিমোট কমিউনিটিতে, আমাদের দ্বীপগুলোতে, উপকূলীয় এলাকায়, বন্যা প্রবণ এলাকাগুলোতে, অর্থাৎ আমাদের যারা এতদিন হাই স্পিড ইন্টারনেটের বাইরে ছিল তাদের সাথে কিভাবে কানেক্ট করব, সেই ইউজ কেসগুলো সামনের দিনে ডেভেলপ করা হবে এবং সেভাবে ভবিষ্যতে প্রাইসিং ফ্লেক্সিবিলিটি আসবে। তবে রিজনাল প্রাইসের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শ্রীলঙ্কার তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম। আমার নাম হামিদুর রহমান, আমি জার্মানিতে কাজ করি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে স্টারলিংকের এখন পর্যন্ত বাংলাদেশের গ্রাহক কতগুলো? স্টারলিংকের গ্রাহক ঠিক সংখ্যায় কত সেটা স্টারলিংকই বলতে পারবে। হ্যাঁ, এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা কিছু আইনি জটিলতায় পড়েছি, অধিকাংশ গ্রাহককে আমরা এখনো সার্ভ করতে পারিনি, কারণ কিছু ট্যাক্স অ্যান্ড ডিউটি রিলেটেড ইস্যু ছিল, সেগুলো রিসেন্টলি আমরা সলভ করার চেষ্টা করছি। সো ফলে অ্যাকচুয়াল নাম্বারটা সামনের দিনে অবশ্যই আমরা কমিউনিকেট করবো বা বিটিএস এর মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারবো।
তবে অ্যাকচুয়াল নাম্বারটা আসলে স্টারলিংকের মাধ্যমে আসতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি হোসেন শহীদ মজনু, আকিজ ব্রডকাস্ট মিডিয়ার নতুন ওয়েব পোর্টাল হ্যালো বাংলাদেশ থেকে এসেছি। আমার জানার বিষয় হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে স্টারলিংকের যে ইন্টারনেট কানেকশনের যে বিষয়টা, টেলিটক আমাদের একটা নেট প্রোভাইড করে, তো সেখানে স্টারলিংক টেলিটকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কিনা, বা এই জায়গাটাই আসলে মানে পলিসিগত কি জানার বিষয়, মানে একটু যদি। না, বিষয়টা অপ্রাসঙ্গিক। আমরা আসলে আমাদের মানুষকে হাই কোয়ালিটি এবং হাই স্পিড ইন্টারনেট দিতে যাচ্ছি, তো সেই জন্য আমরা মার্কেটের প্রতিযোগিতা সৃষ্টি করছি। সেই জন্য আমাদের এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল, মোবাইল ইন্টারনেট ছিল, এখন একটা নতুন জেনারেশনের ইন্টারনেট, সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আসছে। সো মার্কেটে সবাই পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতা করেই কোম্পানিগুলো নিজেদের মধ্যে টিকে থাকবে এবং ব্যবসা করবে। ধন্যবাদ। যে আমি জহির রায়হান, রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ডে। আজকে মূলত আপনার যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, মানে একেবারে মানে কবে থেকে যে চালু হবে একেবারে ফুল রান যেটা বলতে পারবো, এটা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আর আজকে আসলে মূল উদ্দেশ্যটা কি আছে, যে বিষয়গুলো জানিয়েছেন ওখানে আছে, একটু ব্যাখ্যা যদি একটু আবার একটু ডিটেইলস করতেন। থ্যাংক ইউ। আজকে মূল উদ্দেশ্য আপনারা জানেন যে 17 জুলাই 2024 সালে রাতের বেলায় বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 year অফ দ্যাট, এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতে কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না, এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই। আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড এনিমোর। আর আজকে যেহেতু স্টারলিংকের উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট এখানে এসেছেন, তারা তাদের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা ফর্মাল লঞ্চিংটা করলেন। এর আগে একটা সফট লঞ্চ হয়েছে, সেটা আপনারা জানেন যে অর্ডারটা নেওয়া হয়েছে, কিন্তু এখন কিটগুলো ডিশগুলো ডেলিভার দেওয়া শুরু হচ্ছে আর কি। সো দিস ইজ এ অফিসিয়াল ফর্মাল লঞ্চ ইউ ক্যান সে। আপনি তো কোশ্চেন করলেন না, প্লিজ আর অন্যান্যরা করুক। আমি ধ্রুব, আমি স্টার নিউজে কাজ করি। দাঁড়িয়ে বলেন। আমি ধ্রুব, আমি স্টার নিউজে কাজ করি। ব্ল্যাক আউটের যে বিষয়টা গত বছর ঘটেছিল আর কি, তো সেটা তো অবশ্যই একটা অন্যায় ছিল যদি বলি। তো এখন আসলে এই যারা জড়িত ছিল বিশেষ করে বিটিআরসি এবং মন্ত্রণালয়, তাদের আসলে বিচার কি অবস্থায় আছে? মানে আপনারা ভাইয়া কিছু বলবেন? তো এটা নিয়ে তো ইনভেস্টিগেট হচ্ছে, এবং তৎকালীন আইসিটি মন্ত্রী উনি জেলে আছে, বিচারাধীন একটা বিষয়। সো আমরা জানি যে তাদের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে, এবং যারা স্টেক হোল্ডার তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকজন তারা জেলে আছে, তাদেরকে একাধিকবার তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো সেখানে নিশ্চয়ই আসবে। ধন্যবাদ। Any question? Please. পূর্ণের পরে আপনি। আমি আসলে যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হলো ডিভাইস নিয়ে। স্টারলিংকের যে ডিভাইসগুলো মোটামুটি বাংলাদেশি টাকা 47,000 টাকার মতো দাম আছে। গ্রাহক পর্যায় থেকে এটা একটা বার্ডেনই বলা যায় গ্রাহকদের জন্য, সেই জন্য হয়তো কাস্টমার কম। তো এই ডিভাইস কি কখনো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার কোনো ব্যাপার আছে কিনা, বা আপনারা নীতিমালা এরকম কিছু রাখবেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে একটা ডিভাইস যখন বাইরে থেকে তৈরি করে আনা হয়, সেই ডিভাইসের মধ্যে আসলে সিকিউরিটি ইস্যুস থাকে, যে ওখানে কি থাকে, যেমন পেজার দেখেছি আমরা, এরকম কিছু থাকবে কিনা, বা এরকম কোন শঙ্কা আপনারা করেন কিনা? মানে গ্রাহক পর্যায়ের কোশ্চেন এগুলো আর কি। তো একটু যদি এই ধরনের কোনো আশঙ্কা আমরা করি না, কারণ ওই ডিভাইসে কি আছে সেটা আমরা জানি। একটা ডিশ আছে আর একটা রাউটার আছে, ঠিক আছে? এটা আর যেহেতু একটা এডিশনাল রাউটার আছে এবং একটা ডিশ আছে, তো সেই জন্য এটার দামটা একটু বেশি পড়ছে। কারণ হচ্ছে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার দাম অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি। তো স্টারলিংকের মডেলটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি সেন্টার আছে, গ্রোথ সেন্টার আছে, আমাদের বিভিন্ন হাট বাজার আছে, বা কোওয়ার্কিং যে আছে,
তারা একটা ডিশ ব্যবহার করে তারা নিজেরা লোকাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, ইন্টারনেটটা শেয়ার করতে পারবেন। তো এটা আমি মনে করি না যে একেবারে ব্যক্তিকেই ইউজ করতে হবে। ইমাজিন বাংলাদেশের বহু রিমোট মোবাইল টাওয়ারে যেই পরিমাণ টোটাল ইফেক্টিভ ইন্টারনেটটা দেওয়া হয়, স্টারলিংকের একটা ডিশ এককভাবে সেই 300 থেকে 500 Mbps স্পিড দিতে অফার করতে পারে এবং যেটা অনেকের মাধ্যমে শেয়ার করতে পারবে। সো আমরা যদি শেয়ারিং বা এন্টারপ্রেনিউরাল চিন্তাভাবনা করি উদ্যোক্তাদের দিক থেকে, তাহলে এটা আসলে খুব বেশি দাম বেশি বা ইত্যাদি বলার সুযোগ নেই। কারণ এখানে ডিভাইসের বাইরে বেশ কিছু এলিমেন্ট দিচ্ছে। এই এলিমেন্টগুলো যারা অর্ডার করবেন আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, সুতরাং পেজারের মতো ঘটনা এখানে ঘটবে না। আপনি চাইলেই রাউটারটা খুলে দেখতে পারেন রাউটারের ভিতরে কি আছে, সেখানে পিসিবি বোর্ড আছে বা অন্যান্য বিষয়গুলো আছে। হ্যাঁ, আর মূলত এটা আমরা দেখতে পাচ্ছি যে যারা দূরবর্তী এলাকায় আছে, যারা ফ্রিল্যান্সার আছে, যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, যারা এসএমই বিজনেস করছে, যারা শেয়ারিং, যেমন ধরেন মফস্বল শহরে একজন স্টারলিংক নিল, তার অফিসের 8-10 জন মিলে এটা ব্যবহার করলো বা তার পাশের দোকানে ব্যবহার করলো। তো আমরা এটা উদ্যোক্তা মডেলের চিন্তা ভাবনা করছি। এর বাইরে এরকম কিছু চিন্তা ভাবনা আছে যে হেলথ কেয়ারের যে ছোট ছোট ক্লিনিকগুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছু এনজিও একটা কন্টেইনারের মধ্যে হেলথ সার্ভিস ডিটেকশন বা ডায়াগনস্টিক সার্ভিসগুলো নিয়ে, তো তারাও স্টারলিংকের কিট ব্যবহার করে এটা অনলাইনে টেলিমেডিসিন সার্ভিসগুলো নিতে পারবে। তারপরে ধরুন আমরা ভাবছি যে আমরা দেশের হাওড় বাওড় এলাকায় মোবাইল আইসিটি ল্যাব নিয়ে যাব, সেখানে স্টারলিংক দিয়ে কানেক্টেড থাকবে তারা। ওই ল্যাবগুলো কম্পিউটার এবং নেসেসারি ইকুইপমেন্ট নিয়ে গ্রামের স্কুলে 2 সপ্তাহ অপেক্ষা করবে, 2 সপ্তাহ স্ট্যান্ড করবে এবং সেখানে আমরা একটা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করে তাদেরকে আইসিটি ট্রেনিং দিব। তো এই ধরনের ইউজ কেসের মাধ্যমে স্টারলিংকের ব্যবহার বাড়বে। মূল কথা হচ্ছে যারা এতদিন কানেক্টেড ছিল না হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটে, আমরা তাদেরকে কানেক্ট করছি এবং যারা বিচ্ছিন্ন ছিল তাদেরকে সংযুক্ত করছি। ধন্যবাদ। নো প্লিজ উনি বলুক। হ্যালো, আমি ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশন থেকে। কোথায় মারুফ ভাই? এই যে আপনার ডান পাশে। না, মারুফ ভাই আগে ওনাকে বলা হয়েছে, উনি বলুক তারপরে। জি, আমি ঢাকা পোস্টে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক এই ব্যান্ড সেবা নিয়ে সরকারের রয়েছে এবং আমাদেরও বাংলাদেশ স্যাটেলাইট রয়েছে, তারাও কি এখানে অংশীজন হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা? আর আরেকটি প্রশ্ন হচ্ছে ইন্টারনেট বন্ধ নিয়ন্ত্রণ কিংবা জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে এই স্যাটেলাইট ইন্টারনেটকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন বা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন সেটি একটু বলুন। জি, অনেকগুলো প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হচ্ছে যে বন্ধ বা নিয়ন্ত্রণ প্রশ্নে আমরা কমিউনিকেট করেছি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। 1 বছরের মধ্যে যদি আইনটা আমরা শেষ করে ফেলতাম নিশ্চয়ই ভালো হতো, কিন্তু তারপরেও আমরা স্বীকার করছি যে আমাদের দেরি হচ্ছে, কিন্তু আমরা সময় নিচ্ছি। আইনটা আমরা পরিবর্তন করে এমন একটা স্টেজে নিয়ে যাব যেখানে ইন্টারনেট আর বন্ধ করা যাবে না। জি, আমি ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশনে কাজ করি। আমি যেমনটা বুঝতে পেরেছি যে একদম রিমোট পর্যায়ে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করবে স্টারলিংক। তো আমরা যেমনটা দেখি এই যে রিমোট পর্যায়ে যে বিভিন্ন জায়গাগুলোতে ইতিমধ্যে মোবাইল নেটওয়ার্ক নিয়ে অনেক ধরনের হ্যাসেল আছে। এইসব জায়গাগুলোতে স্বাভাবিকভাবে এখন পর্যন্ত এত দিন বসেও গ্রামাঞ্চলে গেলে অনেক জায়গাতেই মোবাইল নেটওয়ার্কই ক্লিয়ার পাওয়া যায় না। এই প্রান্তিক পর্যায়ে বা এই গ্রাম পর্যায়ে বিভিন্ন রিমোট জোনে কি স্টারলিংক এমন সার্ভিসটাই দিবে, নাকি আসলে ঢাকায় বসে আমরা যেমন করে ইন্টারনেট সার্ভিস পাই বা বড় বড় শহরগুলোতে যেভাবে পাই সেভাবে ইন্টারনেট সার্ভিসটা একদম রিমোট পর্যায়ে ছড়াবে এবং প্রান্তিক কৃষক থেকে শুরু করে সর্বস্তর উদ্যোক্তা এই সুবিধাটা পেতে পারবে? ধন্যবাদ। জি, ব্যক্তি এবং স্থান, শহর এবং গ্রাম, পাহাড় এবং সমতল, স্টারলিংক এসব নিরপেক্ষ। অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে, সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যাবে। ধন্যবাদ। ওই পিছনের ওই যে নারী সাংবাদিক, ওনাকে একটু দেন। জি, আমি অর্চি, আজকের পত্রিকায় কাজ করছি।
আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে স্টার্লিং ছাড়াও আরো 4টা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে, আপনি জানিয়েছিলেন। তাদের লাইসেন্স দেওয়ার বিষয়ে কতদূর এগোলো বা তাদের লাইসেন্স দেওয়া হবে না নাকি আমরা কিন্তু এরপরে কিছু জানতে পারিনি। তো এটা যদি একটু পরিষ্কার করতেন। আরেকটা জিনিস হচ্ছে স্টার্লিং এর ব্যাক ট্যাক্স নিয়ে কি ধরনের জটিলতা, এটা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলতেন প্লিজ। আচ্ছা, ওই আরেকটা 4টা কোম্পানির মধ্যে আরেকটা কোম্পানির সাথে আমরা আলাপ করেছি, সেটা হচ্ছে ওয়ানওয়েভ। তো ওয়ানওয়েভের বিষয়টা হচ্ছে যে ওয়ানওয়েভ বিজনেস টু বিজনেস, তারা কনজিউমার লেভেলের বিজনেস করে না আর কি। হ্যাঁ, অর্থাৎ স্টার্লিং যেরকম কনজিউমার ফোকাসড কিংবা বোথ বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস ফোকাস, ওয়ানওয়েভ হচ্ছে মূলত বিজনেস টু বিজনেস ফোকাস। তো সেক্ষেত্রে তারা সম্ভবত তারা গ্রোথটা দেখবে, স্যাটেলাইট ইন্টারনেটের মার্কেটের গ্রোথটা দেখবে এবং সেভাবে ধীরে ধীরে রেসপন্স করবে, তবে দে আর হাইলি অপটিমিস্টিক। আর ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে যে আসলে স্টারলিংক অ্যাজাইল ওয়ার্ক করে, তো তাদের কাজের যে ধরন খুবই ফ্লেক্সিবল। তো আমাদের একটা হায়ারার্কিক্যাল প্রতিষ্ঠান আছে, আমাদের ট্যাক্স ভ্যাট করতে হলে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে অ্যাকোমোডেট করতে হয়। এনবিআর আছে, ঢাকা ট্যাক্স অফিস আছে, সেন্ট্রাল কমার্স মিনিস্ট্রি আছে, তারপর ঢাকা এয়ারপোর্ট আছে। তো সব জায়গায় অ্যাকোমোডেট করতে আমাদের কিছুটা দেরি হয়েছে, এই বিষয়টা আমি বলেছিলাম আর কি, ইঙ্গিত করেছিলাম। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, যে স্টারলিংকের চৌধুরী দৈনিক আমার যে স্টারলিংকের মাধ্যমে ইলন মাস্কের সাথে বাংলাদেশের যে বিজনেসের যাত্রা শুরু হলো, আমরা শুনেছিলাম যে ইলন মাস্ক বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশে ইলন মাস্কের মাধ্যমে অনেক এফডিআই হবে, এই ধরনের কথা শুনেছিলাম। তো আপনাদের কি কোনো পরিকল্পনা আছে ইলন মাস্ককে বাংলাদেশে ইনভাইট করা বা আদার বিজনেস গুলো তার সাথে আমাদের বাংলাদেশে শুরু করা, ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এটা একটা প্রণোদনা হবে। কারণ আজকে তরুণরা সবাই এন্টারপ্রেনার, উদ্যোক্তা হতে চায় এবং ইলন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন। তো এখন যেমন ধরুন আমাদের ডান পাশে আছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ সচিব আছেন। তো আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি আছে, সেখানে 200 গিগ তারা অলরেডি কিনেছে। সো এটা এফডিআই এর মাধ্যমে কিনছে। সো এফডিআই অলরেডি আসা শুরু হয়েছে এবং আমি মনে করি যে স্টারলিংকের আসার মাধ্যমে বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা সহজীকরণ যে সূচক, এই সূচকে আমাদের ব্র্যান্ডিং ভালো হবে এবং আরো অনেক কোম্পানি যেমন পেপ্যাল নিয়ে আমরা কাজ করছি, আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করছি। তো এই কোম্পানিগুলোর বাংলাদেশে অনবোর্ডিং হতে সুবিধা হবে যদি স্টারলিংক পুরোপুরি এই গল্পটা আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা 2টা কোশ্চেন নিব প্লিজ। নারীদের মধ্যে মেয়ে সাংবাদিক আছে আরো, হ্যাঁ পরে তাহলে বলবো না। আমি এখন টেলিভিশন থেকে আছি, আমার নাম তানজিম শাফিল। আমি জানতে চাচ্ছিলাম যে টেলিকমিউনিকেশন যে নীতিমালাটি, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে এই নীতিমালা করার প্রসঙ্গে আসলে জানাবেন যে নীতিমালা কোন পর্যায়ে আছে, কবে নাগাদ হতে পারে, কোনো ডেডলাইন আছে কিনা। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে স্টারলিংকের থেকে রাজস্ব আদায়টা কিভাবে হবে। টেলিযোগাযোগ যেহেতু প্রযুক্তিগত বিষয়ের সাথে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজ এবং বিশ্বমানের করতে আমরা কাজ করছি এবং দ্রুতই এই কাজটা শেষ হবে। আর প্রতিটা ডিভাইস, স্টারলিংকের প্রতিটা ডিভাইস থেকে সরকার রেভিনিউ আর্ন করবে, অর্থাৎ একটা ফিক্সড হারে আমরা মাসিক পেমেন্ট পাবো তাদের কাছ থেকে। আমরা একটু একজন নারী সাংবাদিকের নেই, আপনি একটু পড়েন। ছোট প্রশ্ন, বেশি বড় প্রশ্ন। এটা হলো 90 দিনের মধ্যে বাংলাদেশে গেটওয়ে করার কথা ছিল স্টারলিংকে, তো 7 দিন তো চলে গেছে, এখনো হয়নি। পরবর্তীতে রিভিউ করা সম্ভব হবে কিনা, অথবা টাইমে যেহেতু বাংলাদেশে গেটওয়ে নেই, সেই ক্ষেত্রে কানেক্টিভিটিতেও অনেকেরই সমস্যা হয়, কখনো মালয়েশিয়া এইভাবে আসতে হয়, সেই ব্যাপারে আসলে কি ভাবছেন? যে গেটওয়ের কাজ চলছে, যেহেতু আমি বলেছি যে আমাদের ট্যাক্স ভ্যাট ডিউটি স্ট্রাকচার রিলেটেড কিছু জটিলতা ছিল, সেটা সমস্যার সমাধান করতে সময় লেগেছে। তো এটা আরো 30 দিন পার হলে আমরা বুঝতে পারবো যে কোন স্টেজে আছে। তো আমরা যতদূর জানি যে গেটওয়ে স্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা নারী সাংবাদিকের থেকে আরেকটা কোশ্চেন নিব, তারপরে শেষ। আমার নাম ফারহানা তাহের তিথি, আমি দৈনিক খবরের কাগজের রিপোর্টার। আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু স্টারলিংকের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে সব জায়গায় ইন্টারনেট ছড়িয়ে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষার যে জায়গাগুলো আছে সেখানে ইন্টারনেটের অনেক প্রয়োজন হয়।
তো আপনারা কি সরকারের সাথে কি স্টারলিংকের এমন কোনো চুক্তি হচ্ছে যে ওই জায়গাগুলোতে আপনারা ইন্টারনেট পৌঁছে দিবেন? না, এরকম কোনো চুক্তি হচ্ছে না। তবে লরেন গ্রাফিথের সাথে আজকে লরেন ড্রয়ার আর হচ্ছে রিচার্ড গ্রাফিথের সাথে আজকে আমাদের কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে যে ধরেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ হিসেবে আমাদেরকে প্রতিটা স্কুলে 2030-এর মধ্যে ইন্টারনেট পৌঁছাতে হবে। হ্যাঁ, তো সেজন্য আমরা ওনাদের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছি যে কিভাবে স্কুলের জন্য আমরা কিভাবে ডিসকাউন্টেড রেটে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য ডরমেটরিগুলোর জন্য এই আলোচনাগুলো হয়েছে, যে নার্সিং কলেজ বা হেলথ ক্লিনিক, রিমোট হেলথ ক্লিনিকগুলোর সাথে। অর্থাৎ যখন আমরা ইউজ কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমার মনে হয় এই বিষয়গুলো ধীরে ধীরে অগ্রগতি হবে এই বিষয়গুলোতে। ধন্যবাদ। আমরা মনে হয় এখানে লাস্ট কোশ্চেন প্লিজ। আমি এহসান আব্দুল্লাহ কাবলা থেকে এসেছি। আমার আমরা জানি যে স্টারলিংকের সাথে বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানির অফিসিয়াল রিসেলার হওয়ার একটা প্রস্তাবনা ছিল, সে ব্যাপারটা কতদূর? আর একটা হলো টেলিযোগাযোগ নীতিমালার যে ব্যাপারটা, এটা ঠিক কবে নাগাদ দেয়া হবে, এটার কোনো স্পেসিফিক ডেট কি আপনারা বলতে পারবেন? সুন্দর প্রশ্ন করেছেন। তো আপনারা জানেন যে স্টারলিংকের বিজনেস মডেল কি এটা তারা নির্ধারণ করে। আমরা রেগুলেটরি গাইডলাইন করেছি, এনজিওস গাইডলাইন করেছি। আমরা প্রতি বছর তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ফি পাবো, লাইসেন্স ফি হিসাবে, এবং প্রতিটা ডিভাইস থেকে আমরা একটা ভ্যাট পাবো মান্থলি। তো এর বাইরে আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে সরকারের যে দুটো প্রতিষ্ঠান, সাবমেরিন কেবল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানি, এই দুটোকে যাতে অ্যাকোমোডেট করে। তো সেই জন্য আমি যতদূর জানি আমাদের স্যাটেলাইট কোম্পানির এমডি আছেন, উনিও বলতে পারেন যে অফিসিয়ালি একটা এমওইউ সাইন হয়েছে এবং রিটেইলার, লোকাল রিটেইলার ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে পারফর্ম করবে। আমরা এখানেই শেষ করছি। আমাদের সবার জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, প্লিজ ইউ আর ইনভাইটেড। থ্যাংক ইউ।